এখন তো জানলি। এখন যদি তুই আমাকে তোর বাবা কি কি কাজে জড়িত সেটা বলিস, তাহলে আমি আদিকে সেটা বলবো। ওকে বোঝাবো যাতে ও মৌমিতাকে ডিভোর্স দিয়ে দেয়। এমনিতেও ও মৌমিতার সাথে হ্যাপি নেই, সবটা তোর বাবার ওপর রাগ করেছে। তুই নিজের চোখেই দেখে নে। রাজের কথায় জিয়া সামনে তাকাতেই দেখল আদিত্য আর মৌমিতার মধ্যে ভালোই কথা কাটাকাটি চলছে। সেই দেখে জিয়া চোখ টানতে টানতে রাজকে বলল, আমি জানি, আমি সব জানি। ড্যাড কি 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 কাজে জড়িত সব জানি। এক এক করে জিয়া রাজকে সব বলতে শুরু করল। পরেশবাবুর কোথায় কোম্পানি আছে আর সেখানে কি কি দুর্নীতি হয়, এছাড়া কিভাবে পরেশবাবু স্মাগলিং এর কাজে যুক্ত হয়েছিলেন সব। রাজ সবটা শুনে নিজের ফোনের রেকর্ডটা অফ করে দিল। এরপর আদিত্যকে ফোন করল। আদিত্যকে ফোন করতেই আদিত্য, মৌমিতা আর কোয়েল এসে দাঁড়ালো। দেখলো জিয়া রাজের কাঁধে মাথা রেখে ঢুলছে। কোয়েল গিয়ে সাথে সাথে জিয়ার মাথাটা তুলে চেয়ারটা ঘুরিয়ে ডেস্কে শুইয়ে দিল। নেশার ঘরেও মেয়ের গায়ে পড়ার স্বভাব গেল না, হুর যত সব। সো পুলিশকে কল করে দিই? না না, আমাদের যেই প্রুফের দরকার ছিল তা আমরা পেয়ে গেছি যখন, তখন এইভাবে সবার আনন্দ নষ্ট করে কোনো লাভ নেই। তাহলে কি করতে চাইছো? কি আবার, পরেশবাবুর বাড়ি গিয়ে ঝিয়াকে পৌঁছে দিয়ে আসি, আর ওনাকেও মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিই, ভালো হবে না? গ্রেট আইডিয়া। যাই বলিস, বৌদির আইডিয়াটা কিন্তু জাস্ট ফাটাফাটি। এতে সবাই আনন্দও করতে পারলো, আবার আমাদের কাজটাও হাসিল হয়ে গেল। বউটাকে আর দেখতে হবে না। মৌমিতাকে এক হাতে আগলে, আমি শুধু ভাবছি আজকের দিনেও জিয়া আমাকে হেনস্থা করতে চেয়েছিল। ভাগ্যিস রাজদা দেখে কোয়েলকে মেসেজ করেছিলেন যে জিয়া আমার ড্রিঙ্কে নেশার ঔষধ মিশিয়েছেন। যা হয় ভালোর জন্যই হয়, ওর নিজেরই ডাবল ডোজ হয়ে গেছে, তাই জন্যই তো কাজ তাড়াতাড়ি হয়েছে। যাই হোক, আমি এবার অ্যানাউন্সমেন্ট করে সবাইকে ইনভাইট করে পার্টিটা শেষ করে দিই। ইয়া অফকোর্স। আদিত্য মৌমিতাকে নিয়ে পার্টির মধ্যমণি হয়ে উঠল। রাজ আর কোয়েলও ওদের সাথে গেল। ওরা অ্যানাউন্সমেন্টটা করুক, আমরা প্ল্যানিংটা জেনে আসি চলুন। ফ্ল্যাশব্যাক, আদিত্য মৌমিতা আর কোয়েলের সাথে হাত ধরে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেল। ইউনিভার্সিটি থেকে বেরোতেই দেখলো রাজ গাড়ি নিয়ে আসে। রাজ এসে আদিত্যের গাড়ির সামনে গাড়ি থামিয়ে নেমে জিজ্ঞেস করল, কি হয়েছে? এর উত্তরে সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি শুরু করল কি বলবে ভেবে। কিরে, সবাই এভাবে একে অপরের মুখ দেখছিস কেন? আমি বলছি। আদি রাজদাকে একটু সাইডে নিয়ে গিয়ে আস্তে আস্তে ডিটেলসে সব বলতে শুরু করলো। কোয়েল হুট করেই আমার হাত শক্ত করে চেপে ধরলো। আমি ওর মুখের দিকে তাকালাম। বেচারি ভয়ে একেবারে চুপসে গেছে। শফিকদার কথা মনে করে আমিও একটা বড় সড়ো ঢোক গিললাম। আদির বলা শেষ হতেই আদির মুখটাও থমথমে হয়ে গেল রাজদার নীরবতা দেখে। রাজদা শার্টের হাতা ফোল্ড করতে শুরু করলেন এবার। আদি রাজদাকে সেই দেখে কিছু বলতে যাবে তার আগেই রাজদা লাফিয়ে গাড়ির বনেটের উপর উঠে বসে আদির পিঠে জোরে একটা চাপড় মারলেন। আরে শাবাশ, গ্রাউন্ড রিসেপশনের আগে তো তুই গ্রাউন্ড অ্যানাউন্সমেন্ট করে ফেললি। রাজদার এত শান্ত ভাব দেখে অবাক হওয়ার সাথে সাথে স্বস্তিও পেলাম। আদি হেসে বলল, প্ল্যানিং তো শুধু অ্যানাউন্সমেন্টের ছিল, সেটা যে গ্র্যান্ড হয়ে যাবে ভাবিনি। প্ল্যানিং ছিল মানে আদি আগে থেকেই ঠিক করে রেখেছিল এই বিষয়টা সবাইকে জানাবে আর তোমাকেও সারপ্রাইজ দেবে। মানে আদি যেগুলো বললো কিছুক্ষণ আগে সেগুলো সত্যি? না, আমি তো শুধু শুধু ঢেরা পেটালাম সবার সামনে, তাই না? আরে দা ভাই, চটছিস কেন? মৌ সারপ্রাইজটা হজম করতে পারেনি, এমন একটা পরিস্থিতিতে হয়েছে ব্যাপারটা, তাই হয়তো। এখনই হজম করতে না পারলে হবে? আগে তো অনেক কিছু হজম করতে হবে। আদি দুষ্টু হেসে আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিলে আমি একটা শুকনো ঢোক গিলি। চোখ বড় বড় করে কোয়েল আর রাজদা যে হাসলেন আমার রিয়াকশন দেখে, সেটা আমি আর চোখে লক্ষ্য করলাম। এদিকে আদিও ঠোঁট কামড়ে হাসছে। নির্লজ্জ। রাজ, কোথায় গিয়েছিলিস তুই? আমার অফিসের একটা ফাইল আনতে। বাই দ্য ওয়ে, ডেট ফিক্সড কবে করেছিস? এই তো রবিবার। তার মানে আর 5 দিন পর? আজকে তো সোমবার। দা ভাই নিমন্ত্রণ নেওয়ার জন্য দিন গুনছে। ওকে আবার নিমন্ত্রণ করতে হবে নাকি? যাবার হলে তো নিমন্ত্রণ নেওয়ার আশা করব,
যেখানে আমাকে মানায় না সেখানে আমি গিয়ে কি করব? রাজ ইচ্ছা করেই কথাটা বলেছে সবার রিয়েকশন দেখার জন্য। কথাটা শুনতেই আদিত্য মাথা নামিয়ে নেয় আর মৌমিতা কোয়েলেরও মুখটা কালো হয়ে যায়। সেই দিকে রাজ হেসে দিয়ে বলে, এত সিরিয়াস হওয়ার কিছু নেই, আমি মজা করছিলাম। আসলে আমার মনে হয় না আমি সেদিন থাকতে পারবো বলে। আমাকে কাজের থ্রুতে একটু বাইরে যেতে হবে। এড়িয়ে যাওয়ার জন্য কথাটা বলে সান্ত্বনা দিচ্ছিস, তাই না? আমি জানতাম মজাটা করার পর তুই এটাই বলবি, তাই প্রমাণটা নিয়ে এসেছি। রাজদা বনের থেকে নেমে গাড়ির ভেতর থেকে ফাইলটা আদির হাতে ধরিয়ে বলল, এই দেখ টিকিট, কবে বুক করা হয়েছে। তুই আমাকে আজকে সকালে জানালি আর টিকিট বুক করেছি আমি আরও 1 সপ্তাহ আগে। একটা ইম্পর্টেন্ট মিটিং আছে ভাই, নেক্সট প্রজেক্টের জন্য ডিলটা ফাইনাল হবে, আমাকে যেতেই হবে, না হলে কোম্পানির লস হবে। ঠিক আছে, দেন আমি ডেট পিছিয়ে দিচ্ছি, তাহলেই তো হয়ে যায়। না হয় না, আমি কবে ফিরবো তার কোনো ঠিক নেই। মানে হতে পারে ডিল ফাইনাল হওয়ার পর ওখানকার ব্রাঞ্চে থেকেই আমাকে প্রজেক্ট কমপ্লিট করে ফিরতে হলো। যতক্ষণ প্রজেক্ট সাকসেসফুল হবে আমি আসতে পারবো না। সেক্ষেত্রে তুই যেভাবে আজকে সবার সামনে বিষয়টা বলেছিস তাতে আমার মনে হয় না দেরি করা ঠিক হবে। তাই বলে প্লিজ আমার জন্য তোদের রিসেপশনটা ডিলে করিস না। তুই আমার রিসেপশনে থাকবি না এটা আমি মানতে পারছি না কিছুতেই রাজ, ইটস ইম্পসিবল। রাজদা আপনি না থাকলে আমাদের কি করে ভালো লাগতে পারে বলেন তো? আমার ননদিনের কি ভালো লাগবে বলুন? কখনো ভেবেছি আমার ভালো লাগা না লাগা নিয়ে? বাদ দে, ওকে এসব বলা বেকার, ও ভাবে না আমার কথা। কোয়েল তেজ দেখিয়ে ওখান থেকে চলে গেলে আমি অসহায়ভাবে রাজদার দিকে তাকাই। আদিও ভীষণ আপসেট হয়ে আছে, বোঝাই যাচ্ছে। আচ্ছা, এইভাবে আপসেট হোস না, আমি ট্রাই করছি কোনোভাবে মিটিংটা পোস্টপোন করা যায় কিনা। বাট আমি বলবো আশা না রেখে তোরা রিসেপশনটা সেরে ফেল, আর কুহুকে আমি মানিয়ে নেব। আদি তুই তো বুঝবি, বল আমার সিচুয়েশনটা। আদি কোনোরকম ভাবে হ্যাবোধক মাথা নেড়ে ওখান থেকে চলে গেলে রাজদা আমায় বলেন, আদিকে প্লিজ একটু বুঝিও। আমার মনে হচ্ছে না আমি আর পোস্টপোন করতে পারবো বলে মিটিংটা, কারণ আমার বস নেই দেশে। উনি নিজে আমাকে ডিলটা সাইন করতে বলেছেন। এক্সামের জন্য পোস্টপোন করেছিলেন মিটিংটা, এরপর আর করবেন কিনা বুঝতে পারছি না। আপনি চেষ্টা করুন, আমিও দেখছি ওকে বোঝানো যায় কিনা। সে তো ঠিক আছে, কিন্তু এই আপনিটা তুমি কখন হবে? আমাদের রিসেপশনে আসলে আর 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 আমার একটা প্ল্যান আছে পরেশবাবুর এগেইনস্টে প্রুফ কালেক্ট করার জন্য। কি প্ল্যান? আমার আদির রিসেপশনের আগে একটা পার্টির আয়োজন করব। সেখানে আমার আর আদির ক্লাসমেটরা থাকবে, জিয়াও থাকবে। সেখানে জিয়াকে নেশা করাতে হবে, তারপর তুমি ওর কাছে গিয়ে বলবে আদিকে ওর বাবা পছন্দ করে না, ওনার কাছে বাধা দেওয়ার জন্য অপমান করেছেন। তাই আদি আমাকে মেনে নিতে বাধ্য হয়েছে, না হলে জিয়া যদি ওর বাবার এগেইনস্টে প্রুফ দেয় তাহলে আদি ওকেই মেনে নিবে। আইডিয়াটা বেশ ভালো, আদি আর কোয়েলকে জানাতে হবে তো। চলুন। ফ্ল্যাশব্যাক এন্ড। রাত 11টা নাগাদ পরেশবাবু নিজের বাড়িতে ড্রয়িং রুমে চিন্তিত হয়ে বসে আছেন। তাদের আদরের মেয়ে জিয়া এখনও বাড়ি ফেরেনি, তাই জিয়াকে ফোন করেও তিনি যোগাযোগ করতে পারেননি। পরে মনে পড়েছে পার্টিতে থাকলে পার্টির আওয়াজে কিভাবে শুনতে পাবে। এসব চিন্তার মাঝে কলিং বেল বেজে উঠলে পরেশবাবু তড়িঘড়ি করে কাজের লোককে দরজা খুলতে বলে চিন্তিত হয়ে সোফায় বসেন। তার ধারণা যে এসে পড়েছে, কিন্তু দরজা খুলতেই তিনি রেগে উঠে দাঁড়ালেন। তুমি এখানে কি করছো আদিত্য? শুধু আমি নই। পর্ব 63। রাজ আদিত্যের পাশ থেকে বেরিয়ে এলো। ওরা দুজন ভিতরে চলে আসতেই মৌমিতা আর কোয়েল জিয়াকে ধরে ধরে ভিতরে নিয়ে এলো। জিয়া মৌমিতা ও কোয়েলের কাঁধে 2 হাত দিয়ে ভর করে আছে। এই অবস্থায় জিয়াকে দেখে পরেশবাবু বললেন, কি করেছো তোমরা আমার মেয়ের সাথে? কি অবস্থা এটা ওর? আপনার মেয়ের সাথে আমাদের আলাদা করে কিছুই করতে হয়নি, ও নিজেই নিজের পাতা ফাঁদে পা দিয়েছে। অনেক স্বাদ করে মৌমিতাকে নেশা করাতে গিয়ে নিজে নেশায় মত্ত হয়ে গেছে। এতে অবশ্য আমাদের সুবিধাই হয়েছে। তোমাদের সুবিধা মানেটা আমরা বোঝাচ্ছি মিস্টার সেন। পরেশবাবু আদিত্যের পেছনে তাকিয়ে দেখল পুলিশ এসে হাজির হয়েছেন। ওনাদের দেখে উনি জিয়ার দিকে তাকালে কিছুটা আন্দাজ করতে পেরে ঘামতে শুরু করলেন। কি ব্যাপার, হঠাৎ করে ঘামছেন কেন এভাবে? গরম লাগছে নাকি মিস্টার সেন?
এখনই এত গরম দেখালে কিভাবে হবে? এখনো তো কিছুই হলো না। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার সেন। আপনার বিরুদ্ধে স্মাগলিংয়ের ব্যবসা ও রাজনীতির ক্ষেত্রে সমস্ত দুর্নীতির প্রমাণ আমরা পেয়ে গেছি। আদিত্য নিজের হাতে থাকা ফোনের রেকর্ডারটা অন করতেই পরেশবাবু জিয়ার কণ্ঠ শুনতে পেলেন। যা ভেবেছিলেন তাই হয়েছে। জিয়া সবটা নেশার করে বলে ফেলেছে। শুধু ওনার না, ওনার সাহায্যে সৌভিক, রনিত এবং রনিতের বাবা দিয়েছে সেটাও বলে ফেলেছে জিয়া। অগত্যা হাজতবাস ছাড়া এখন কপালে কিছুই নেই ওনার। পুলিশ ওনাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাবে তার ঠিক আগের মুহূর্তে পরেশবাবু রাজকে উদ্দেশ্য করে বললেন, তোমার এই হাসি বেশি দিন চিরস্থায়ী হবে না। এই একটা বাক্য বলার পর রাজের হাসি মলিন হয়ে যেতেই পরেশবাবু ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। কিন্তু সেটাও স্থায়ী হলো না, কারণ রাজ আবারও হাসে। এর ফলে পরেশবাবু বেশ অবাক হলেন। তাই দেখে রাজ বলল, আমার হাসি নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস্টার সেন। এই হাসি মলিন হবে নাকি আরও বেশি চওড়া হবে সেটা আপনি খবর পেয়ে যাবেন। না পেলে আমি নিজে গিয়ে আপনার কাছে খবরটা সরবরাহ করব। চিন্তা একদম করবেন না। যান, ধীরে সুস্থে হাঁটা ধরুন। পরেশবাবু মাথা নামিয়ে চলে গেলেন পুলিশের সাথে। আদিত্য রাজের পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলতো? প্রত্যেকবার উনি তোকে কিছু না কিছু বলে যান। কিসের শত্রুতা তোর সাথে ওনার? বাদ দে, চল বাড়ি চল, হেভি টায়ার্ড লাগছে। আমার কাল সকালের ফ্লাইট আছে আবার। রাজের ফ্ল্যাটের কথা শুনে বাকি তিনজন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে রাজের দিকে তাকালো। আদিত্য করুণভাবে জিজ্ঞেস করল, পোস্টপোন করতে পারিসনি? যেতেই হবে। রাজ অসহায়ভাবে হ্যাঁ বোধক মাথা নাড়লে উপস্থিত তিনজন নিরাশ হয়। কোয়েল আর মৌমিতা কাজের লোককে বলে দেয় যাতে জিয়াকে নিজের ঘরে রেখে আসে আর সকালে যা যা হয়েছে তা বলে দিতে। তারপর চারজন বেরিয়ে আসে জিয়ার বাড়ি থেকে আর ফিরে যায়। সকাল হতেই আদিত্য, মৌমিতা আর কোয়েল রাজকে সি অফ করতে আসে এয়ারপোর্টে। রাজ সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে কোয়েলের কপালে ভালোবাসার পরশ দিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে যায়। ফিরে আসার সময় কোয়েল আর আদিত্য দুজনেই বেশ চুপচাপ থাকে। সেই দিকে মৌমিতার নিজেকে ভীষণ অসহায় মনে হয়। কি বলবে বুঝতে না পেরে নিজের মতো করে বসে থাকে। দুদিন পর আজ আদিত্য আর মৌমিতার রিসেপশন। দেখতে দেখতে এ দুদিন কেটে যায়নি। আদিত্য আর কোয়েলের মন খারাপের সাথে এ দুদিন কেটেছে। মৌমিতা শুধু দুজনকে সামলিয়েছে, মেনে নিতে হবে কথাটুকু বলে। যাই হোক, আজ আদিত্য ভীষণ ব্যস্ত। নিজের বাবার সাথে সবটা কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছে সে। কোয়েলের মন খারাপ থাকলেও সে হাসি মুখে নিজের জেম্মা অর্থাৎ আদিত্যের মার সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে। আদিত্য আর ওর বাবা আকাশবাবু, মৌমিতা, আদিত্যের মা এবং কোয়েলকে কিছু বলতে এলে এমন সময় উপস্থিত হলো এক ব্যক্তি। আকাশবাবু তার দিকে এগিয়ে গিয়ে তাকে দেখে বলে উঠলেন, আশিস, তুই এসে পড়েছিস? তোর আসার কথা জানাতে এসেছিলাম তোর বৌদিকে। আমি এসেই বরং জানিয়ে দিলাম, তোকে আর কষ্ট করতে হলো না। তা নতুন বৌমা কোথায়? আশিস বাবুর কথা শুনে আমি এগিয়ে গেলাম মাথায় শাড়ির আঁচল টেনে। ওনার সামনে গিয়ে ওনাকে নমস্কার করতেই উনি আমাকে হাসি মুখে আশীর্বাদ করলেন। আদি এসে আমাকে প্রণাম করতে নিলে উনি আদিকে বাধা দিয়ে বুকে টেনে নিলেন। এরপর আমাদের দুজনকে একসাথে দাঁড় করিয়ে দুটো প্যাকেট আমাদের হাতে তুলে দিলেন। আমরা হাসি মুখে সেটা গ্রহণ করলাম। আমি যেমন আদির কাকাই তেমন তোমারও কাকাই, তাই আমাকে একদম আপনি আজ্ঞে করার প্রয়োজন নেই। আমি হেসে ওনার কথা সম্মতি দিতেই উনি কোয়েলের দিকে তাকালেন। কোয়েল অন্য দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ভাবলেশীন হয়ে। উনি ধীর পায়ে কোয়েলের দিকে এগোলে আমি আদির দিকে তাকাই। আদি বেশ চিন্তিত হয়ে তাকিয়ে আছে সেই দিকে। কাকাই এগিয়ে গিয়ে আস্তে করে কোয়েলকে জিজ্ঞেস করলো, ভালো আছো? পরীক্ষা কেমন দিয়েছো? ভালো। কোয়েল একবারও তাকায়নি কাকাইয়ের দিকে। উত্তর শুনে বোঝা যাচ্ছে সে ইচ্ছুক নয় কথা বলতে। তাই আর কাকাই কথা না বাড়িয়ে মাথা নিচু করে নিল দেখলাম। তুই এসেছিস, ভালোই হয়েছে। আমি আর আদি হিমশিম খাচ্ছিলাম সব সামলাতে। এসে একটু আমাদের হেল্প কর। সে কি, সবে তো এলো ঠাকুরপো, একটু রেস্ট নি, তারপর হেল্প করবে। ঠাকুরপো তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। ড্যাডের গেস্টরা আসতে শুরু করেছে। হ্যাঁ মা, আপনিও বসুন, গল্প গুজব করুন, আমি চা করে আনছি আপনাদের জন্য। বিউটিশিয়ানরা আমায় সাজিয়ে দিলে কোয়েল গয়নাগুলো পরিয়ে দেয়।
তারপর আমাকে নিয়ে গিয়ে স্টেজে বসিয়ে দেয়, যেখানে আমার আর আদির বসার জায়গা। ওখানে বসে আমি আদিকে খুঁজতে লাগলাম। খুঁজে না পেলে উঠে দাঁড়িয়ে একটু এইদিক ওইদিক দেখতে শুরু করি। আচমকা নিজের পাশে ওর গলার আওয়াজ পেয়ে আমি একটু ঘাবড়ে যাই। ওর দিকে তাকাতেই দেখি ও হাসছে। কোথায় ছিলে? ড্যাডের গেস্টরা আসতে শুরু করেছে, তাই দেখা করতে গেছিলাম। কিছুক্ষণ পরেই আসবে তোমার সাথে দেখা করতে। আদির কথা শেষ হতে ওর ফোন এলো আর ও আমায় বলে অন্যদিকে চলে গেল। একটু পরে ও ফিরে এলো মা আর বাবাকে নিয়ে। আমি গিয়ে মা বাবাকে জড়িয়ে ধরলাম। মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলার পর যার সাথে আদি আলাপ করাতে এলো তাকে দেখে আমি কিছুটা চমকে উঠলাম। এটা তো আমার সেই জেঠুর মেয়ে, মানে আমার দিদি, যার বিয়েতে আমাকে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা পছন্দ করেছিলেন। মো, ও আমার বন্ধু, আর এটা ওর ওয়াইফ। তুমি নিশ্চয়ই চেনো। দিভাই? আমি দিভাইকে জড়িয়ে ধরলাম। মনে প্রশ্ন থাকলেও এই মুহূর্তে আদিকে কিছু জিজ্ঞেস করলাম না। ওরা গিফট দিয়ে চলে গেলে আমি গিয়ে আমার জায়গায় একটু বসলাম। আবার একজন গেস্ট আসলে আমি উঠে দাঁড়াতেই অনুভব করলাম আমার ব্লাউজটা ঢিলে লাগছে। হাসি মুখে কুশল বিনিময় করতে করতেই মনে মনে বললাম, আমার সঙ্গে এমন হতে হয় কেন সবসময়? ইস, এই মুহূর্তে কোয়েলও নেই আর আমার হাতের কাছে ফোনটাও নেই। আদিও মনে হয় ওই দিকটা আছে। কি করি এখন আমি? আমি গিয়ে চুপচাপ নিজের জায়গায় বসে সুযোগ বুঝে পিঠে হাত দিতেই বুঝলাম, হ্যাঁ, আমার সন্দেহটাই ঠিক। চিন্তা নেমে গেছে। কি করব এখন ভাবছি, এমন সময় ফটোগ্রাফার বলে উঠলেন, ম্যাম, স্যারকে ডাকুন, ফটোশুট করতে হবে তো। ডাকার দরকার নেই, আমি এসে গেছি। আদি এসে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমার পেছনে গিয়ে দাঁড়ালো। টের পেলাম ওর হাতে স্পর্শ আমার পিঠে। হঠাৎ করে পুরো কথাটা মনে পড়লো। সেই সময় আদি আমার কানের কাছে এসে বলল, কি কিছু মনে পড়লো নাকি? তুমি? আগে হ্যাঁ, আমি আপনার চেইন লাগিয়ে দিয়েছিলাম সবার অগোচরে, আর তার বদলে তুমি আমার গায়ে জুস ফেলে দিয়েছিলে। আদি আমাকে ছেড়ে দিলে আমি ওর দিকে ঘুরে গেলে ও আমার কোমরে 2 হাত রাখে। তুমি তখন আমায় দেখছিলে? হ্যাঁ, কিন্তু তুমি আমাকে দেখার আগেই সরে গিয়েছিলাম। চেইন লাগানোর সময় দেখতে পাইনি, যখন ধাক্কা লেগেছিল তখন দেখেছিলাম। তোমার ড্রেস দেখেই চিনেছিলাম। এরপর রেজিস্ট্রি ম্যারেজ হওয়ায় আর খেয়াল করিনি। তারপর ফুলসজ্জার দিন তো। থাক না সেসব কথা। আদিত্যের ঠোঁটে আঙুল রেখে, ভার্সিটিতে যখন ঠিকঠাকভাবে দেখলাম তখনই চিনে ফেলেছিলাম। আমার বন্ধুর বিয়ে ছিল আর আমি বরযাত্রী ছিলাম। আর আমার জেঠুর মেয়ের বিয়ে ছিল। জানি, ড্যাড বলেছে আজকে। এসব ছোট ছোট মুহূর্তের ছবিগুলো সব এক এক করে ফ্রেমবন্দি করছে ফটোগ্রাফার। ফটো সেশন শেষ হতেই আদিত্যের পরিবারে সবাই মিলে এক হলেন। কথা বলতে বলতে হঠাৎই আশিসবাবু বললেন, দাদা, আমি একটা কথা ভাবছিলাম। কি বিষয়? আসলে ব্যাপারটা আমার মেয়েকে নিয়ে। কথাটা শুনে কোয়েল তাকালো আশিসবাবুর দিকে। আশিসবাবু তা বুঝতে পারলেন আর চোখে, তাই আকাশবাবুকে বললেন, আমার বন্ধু আমাকে একটা প্রস্তাব দিয়েছে। ওর বাড়ির বৌমা করতে চেয়েছে আমার মেয়েকে। ছেলেটা বেশ ভালো, আমার বন্ধুর বিজনেসও ওই সামলাচ্ছে এখন। আমরা একসাথে কাজও করেছি, তাই বলতে পারছি ছেলেটা বেশ ভালো। আশিসবাবু যে এমন কিছু বলতে চাইছেন তা আন্দাজ করতে পেরেছিল সবাই, কারণ এটাই প্রথমবার নয়। গত 1-2 বছরের মধ্যে আগেও অনেকবার উনি কোয়েলের বিয়ের প্রসঙ্গে কথা বলতে চেয়েছেন। বিয়ে উনি কোয়েলের প্রাপ্ত বয়স হলেই দেবেন, কিন্তু এখনই যদি সব দেখাশোনা করা থাকে তাহলে ওনার মতে ভালো হয়। আমি কি আসতে খুব দেরি করে ফেললাম? কেউ কিছু বলবে তার আগে পেছন থেকে এই প্রশ্নটা কানে ভেসে এলে সবাই পেছনের দিকে ফিরে তাকায়। আদিত্য হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে রাজকে। কোয়েলও খুশি হয়ে এগোতে নিলে কিছুক্ষণ আগের ঘটনা মনে করে থেমে যায়। করুণ ও অসহায়ভাবে একবার নিজের বাবার দিকে তাকায়, আরেকবার রাজের দিকে তাকায়। রাজ, তুই আমার সাথে ওদিকে চল, তোকে আমার কিছু বন্ধুদের সাথে দেখা করাবো। বুঝতে পারলাম আদি পরিস্থিতি সামলে দেওয়ার জন্য রাজ তাকে নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই কাকাই বাবাকে জিজ্ঞেস করলো, দাদা, তোমার কি মত বললে না তো? দেখ, এখানে আমি আর কি বলবো। তুই কোয়েলের বাবা, তুই যা করবি ওর ভালোর জন্যই তো করবি। এখন কোয়েল মা কি চাচ্ছে এইটাই বড় কথা। কাকাই কোয়েলের দিকে তাকালে কোয়েল চুপ করেই থাকে। সে দেখে আমি বলে উঠি, এটা নিয়ে না হয় পরে। আমি রাজি। আমার কথা শেষ হওয়ার আগে যে কোয়েল এমন কিছু বলবে সেটা ভাবিনি আমি।
সবার সামনে কোয়েলকে কিছু বলতেও পারছি না। কোয়েল নিচের দিকেই তাকিয়ে আছে একভাবে। কাকাইয়ের দিকে তাকাতেই দেখলাম কাকাইও অবাক হয়েছে। আমি কোয়েলকে একটু দূরে সরিয়ে নিয়ে আস্তে করে বললাম, কি বলছিস এসব তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? যা বলেছি ঠিক বলেছি, আমি রাজি। কোয়েল এইটুকু বলেই চলে গেল। সবাই হাসি মুখে এই বিষয়ে কথা বলতে শুরু করলে আমি আদিকে মেসেজ করে দিলাম, জানো এক্ষুনি আমার সাথে দেখা করে রাজদাকে সঙ্গে নিয়ে। কিছুক্ষণ পর ওরা আসলে আমি সাথে সাথে বলে উঠি, কোয়েল বিয়েতে মত দিয়েছে। হোয়াট? ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝলাম না, কি ব্যাপারে কথা বলছিস তোরা? আমি রাজদাকে সবটা খুলে বলতেই রাজদা কেমন যেন নিস্তেজ হয়ে গেলেন। এমন সময় কাকাই আমাদের ডেকে দেখালেন, আদি দেখ তোর বোন কত খুশি, ওর সাথেই আমি বিয়ে ঠিক করেছি কোয়েলের। আজ ওদের প্রথম দেখা, কে বলবে? আমি রাজদাকে সবটা খুলে বলতেই রাজদা কেমন যেন নিস্তেজ হয়ে গেলেন। এমন সময় কাকাই আমাদের ডেকে দেখালেন। আমরা কাকাইয়ের ইশারা অনুযায়ী তাকিয়ে দেখলাম কোয়েল একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমরা বেশ অবাক হলাম কাকাইয়ের কথা শুনে। আমাদের সাথে সাথে কাকাইও অবাক হয়েছে। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু কাকাইকে খুব খুশি মনে হচ্ছে না। এমন কেন? আদি, বৌদি আমি আসছি। আমাদের ঘোর কাটলো রাজদার কথায়। আমাদেরকে কোনো প্রতিক্রিয়া করার সুযোগ না দিয়ে রাজদা বেরিয়ে গেল। আদিও গেল না রাজদার পেছনে, শুধু আস্তে করে বলল, সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যাবে, ভাবিনি হয়তো। তুমি কোয়েলের সাথে একবার কথা বলো না, ও আমাকে কিছুই বলেনি। আদি আমাকে সম্মতি জানালো। কিছুক্ষণ পর আদি গেস্টদেরকে বাবা আর কাকাইকে ম্যানেজ করতে বললো। ও অন্যদিকে গেলে বুঝলাম কোয়েলের সাথে কথা বলতেই গেছে, তাই আর কিছু জিজ্ঞেস করলাম না। আমি আদিকে খুঁজতে এসে দেখলাম ও চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওর পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখতে ও আমাদের দিকে তাকালো। বেশ চিন্তিত লাগছে ওকে দেখে, তাই জিজ্ঞেস করলাম, তুই রাজকে ব্লক করেছিস কেন ছুটি? তুই কি করতে চাইছিস বলবি আমাকে? বিয়ে? রাজ ব্যতীত অন্য কাউকে বিয়ে করার কথা ভাবছিস তুই? দেখ ছুটি, এটা লাইফের অনেক বড় একটা ডিসিশন। সামান্য কারণে রাজের ওপর অভিমান করে এত বড় ভুলটা করিস না তুই। সামান্য অভিমান দা ভাই? এতদিনেও তোমার প্রাণপ্রিয় বন্ধুর সময় হয়নি আমাকে জানানোর যে সে 4 বছর আগে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল? কি বলবো আমি মিস্টার সেনকে? এটাই যে আমি এমন একজনকে বিয়ে করতে চাই যে কিনা আমাকে 4 বছর আগে কোনো কিছু না বলেই উধাও হয়ে গেছিল। তখন উনি যদি উল্টো আমাকে প্রশ্ন করেন, কি সিওরিটি আছে যে সে ভবিষ্যতেও আমাকে এভাবে একা করে যাবে না, এর কি উত্তর দেব আমি? তুমি আমাকে বলতে পারো? অনেক অপেক্ষা করেছি দা ভাই, অনেক, আর পারবো না। তোমার বন্ধুর যদি আমাকে নিজের করার হতো তাহলে সে এভাবে এতদিন হাত গুটিয়ে বসে থাকতো না। ও যখন আমাকে চায় না, তাহলে আমি কেন শুধু শুধু অপেক্ষা করব? বলে দিও তোমার বন্ধুকে আমি ওকে মুক্তি দিয়ে দিলাম সারা জীবনের মতো। কোয়েলের চোখ দিয়ে অনবরত জল গাল গড়িয়ে পড়েছে। কোয়েলের কথাগুলো সত্যি যুক্তিযুক্ত, তাই আদিত্য কোনো উত্তর দিতে পারছে না। কোয়েলের কাছে গিয়ে আদিত্য ওকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করল, এতে তো তুই নিজেকে শাস্তি দিচ্ছিস ছুটি। তুই যে রাজকে ছাড়া ভালো থাকবি না এটা তুই নিজেও ভালো করে জানিস। বিয়ে করাটা কি খুব জরুরি? তুই তো দা ভাই প্লিজ, আমার যা ডিসিশন নেওয়ার সেটা আমি নিয়ে নিয়েছি। পারলে তোমার বন্ধুকে গিয়ে বলো আমাকে পেতে হলে আমাকে অর্জন করে নিতে, আর না হলে ঠিক এভাবেই যেন সময়ের অপেক্ষা করতে করতে আমাকে অন্য কারো হয়ে যেতে দেখে। আদিত্য আর কিছু না বলে চলে এলো সেই স্থান ছেড়ে। কি করে বলবে এই কথাগুলো সে রাজকে? তবুও আদিত্য রাজকে ফোন করে জানার চেষ্টা করলো যে সে এখন কোথায়। সেন্টারেই আছে নাকি বেরিয়ে গেছে, কিন্তু কি রাজের ফোন তো সুইচ অফ বলছে। রাজের ফোন সুইচ অফ বলছে কেন? আবার কিছু করে বসবে না তো রাগের বসে? খবর কিভাবে নেব এখন আমি ওর? আমি আদিকে খুঁজতে এসে দেখলাম ও চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওর পাশে এসে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখতেই ও আমাদের দিকে তাকালো। বেশ চিন্তিত লাগছে ওকে দেখে, তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে আদি? কোয়েল কি বললো? আদি আমাকে পুরো ঘটনা বলতেই আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, রাজদাকে এখন একটু একা থাকতে দাও। আমি তোমায় বলছি রাজদা নিজের কোনো ক্ষতি করবে না। সেটা তো আমারও মনে হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু আবার ভয় পাচ্ছি পাগলটা যদি কিছু ঘটিয়ে ফেলে। ওর পাগলামি সম্পর্কে কোনো ধারণা নেই তোমার মৌ। রাজদা যার জন্য পাগলামো করে সেই মানুষটা অন্য কারোর হয়ে যাবে, সেটা কি মেনে নিবে বলো? মনে হয় তোমার এটা? চলো ওইদিকে, সবাই খুঁজছে তোমায়। আমি আদিকে বুঝিয়ে নিয়ে চলে এলাম, কিন্তু চিন্তা তো আমারও হচ্ছে। কি হতে চলেছে ভবিষ্যতে কিছু বুঝতে পারছি না। সব ঠিক হবে তো আদৌ?
রাতে আমি নিজের ঘরে ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছি, অপেক্ষা করছি আদির জন্য। পাশ ফিরে তাকাতেই যখন আমার আর আদির নাম গোলাপের পাপড়ি দিয়ে লেখা দেখলাম বিছানার মধ্যখানে, তখন আস্তে করে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। যে লম্বা ফুলগুলো ঝুলছে সেগুলোই হাত ছোঁয়াতেই চোখের সামনে 6-7 মাস আগের ঘটনাটা ভেসে উঠলো। ঠিক এভাবেই সবটা সাজানো ছিল সুন্দর করে, কিন্তু আদি আসা মাত্রই সবটা কেমন যেন ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। কত সহজেই এই বিয়ে আমাকে অস্বীকার করেছিল, বারণ করেছিল আমি যেন নিজেকে ওর স্ত্রী হিসেবে কাউকে পরিচয় না দিই। আর আজ দেখো সেই মানুষটাই আমাকে চোখে হারায়, নিজে থেকে সবার সামনে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে আজ আমায় নিজের মর্যাদা দিয়ে চলেছে। পরিস্থিতি কত তাড়াতাড়ি বদলে যায়, তাই না? ভাবতেই অবাক লাগে। এত কি ভাবছো যে আমার উপস্থিতিও টের পাচ্ছ না? এতটা কাছ থেকে আদির স্বর কানে আসতেই ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। বুঝতে পারলাম ও আমায় পেছন থেকে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করে নিয়েছে। আমি কোনো উত্তর না দিয়ে লাজুক হাসলাম। আদি আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিলেও ওর দিকে তাকালাম না। আজ বোধ হয় একটু বেশি লজ্জা লাগছে আমার ওর চোখে চোখ রাখতে। কি ভাবছিলে এত আগের কথা? মৌমিতা আস্তে করে নিজের মাথা নাড়িয়ে সায় দিলে আদিত্য মৌমিতার মুখটা তুলে কপালে ঠোঁট ছোঁয়ালো। তারপর কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি আর আমার নিজের ভুলের কথাটা মনে করতে চাই না, সবটা নতুনভাবে শুরু করতে চাই। থাকবে তো আমার পাশে? পারবে না সবটা ভুলে সারা জীবনের জন্য আমার সাথে থাকতে? পারবো, আমি মৃত্যুর আগ অব্দি তোমার পাশেই থাকবো আদি। ছেড়ে যাবে না তো আমায়? I can't live without you. মৌমিতা আদিত্যের বুকে মাথা রেখে ওকে আলতো করে জড়িয়ে ধরে বলল, যেখানে আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে, সেখানে কিভাবে ছেড়ে যাব তোমায়? আদিত্য হেসে মৌমিতার কাঁধে মুখ গুজে বলল, I love you. I love you too. আদিত্য মৌমিতাকে সোজা করে ওর ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়া দ্বারা বন্দি করে নিল। এক হাত দিয়ে কোমরটা জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল মৌমিতাকে। মৌমিতা ধীরে ধীরে নিজের জড়তা কাটিয়ে আদিত্যের চুলের ভাঁজে হাত প্রবেশ করিয়ে আরেক হাত দিয়ে আদিত্যের বাহু আঁকড়ে ধরল। পরের দিন সকালে কোয়েল নিজের ভার্সিটির উদ্দেশ্যে বেরোচ্ছে। এমন সময় দেখলো আশিসবাবু বসে আছেন ড্রয়িং রুমে খবরের কাগজ নিয়ে। কোয়েল তা দেখেও পাশ কাটিয়ে চলে যেতে নিলে আশিসবাবুই জিজ্ঞেস করেন, ইউনিভার্সিটি যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, সাবধানে যেও। কোয়েল কোনো মতে মাথাটা নেড়ে ওখান থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর মৌমিতা আর আদিত্য নেমে আসে আর বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। আকাশবাবু অফিসের উদ্দেশ্যে রওনা দিলে মিতা দেবীর রান্নার লোককে কাজ বুঝিয়ে দিয়ে নিজের ঘরে গোছাতে চলে যান। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়লে আশিসবাবু একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উনি চুপচাপ সোফায় বসে নিজের হাত ঘড়িতে বারবার সময় দেখছেন, যেন কারোর জন্য অপেক্ষার প্রহর গুনছেন। সময় তো হয়ে গেল, এখনো এলো না যে? আমি কখনো কথার খেলাফ করি না মিস্টার সেন। আমাকে নিজের ঘরে নিয়ে এলেন যে, ড্রয়িং রুম বসে কি কথা বলতে ভয় লাগছিল নাকি? আমি কখনো কারোর থেকে ভয় পাইনি রাজ, এখনো পাই না। আপনার মেয়েকে হারানোর ভয়ও পাবো না এটা বলতে চাইছেন? রাজের প্রশ্ন শুনে আশিসবাবু মাথা নামিয়ে নিচের দিকে তাকিয়ে কিঞ্চিত হাসলেন। হেসে রাজের দিকে তাকিয়ে উত্তর দিলেন, তোমার মনে হয় কোয়েল আমাকে বাবা হিসেবে মানে? ওকে আমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি। আমার কাছে এখন হারানোর মতো কিছুই নেই। নিজের দোষে আপনি ওকে হারিয়ে ফেলেছেন মিস্টার ব্যানার্জি। যাই হোক, আমাকে কেন ডেকেছেন এখানে? কি প্রয়োজন আমার আপনার? প্রয়োজন আমাকে তোমার নাকি তোমার আমাকে? তুমি জানো না কোয়েলের বিয়ে ঠিক করেছি আমি? হ্যাঁ, তো বিয়ে ঠিক করেছেন, দিয়ে তো দেননি। আর যে আমার সম্পদ তাকে আমি এত সহজে অন্য কারো হাতে তুলে দিতে পারবো ভাবলেন কি করে আপনি? হ্যাঁ, আমি তো আপনাকে সেই অধিকার দেইনি। এছাড়া আপনি খুব ভালোভাবে জানেন এখন আমার ক্ষমতা সম্পর্কে। আমি আর আগের মতো দুর্বল নেই। বলুন, কি জন্য ডেকেছেন? কাজের সূত্রে নাকি এসব বলতে? আমি খুব ভালোভাবেই জানি তুমি কে। তোমাকে কাজের সূত্রে আমি ডাকিনি এখানে, ডেকেছি এটা জানতে তুমি কেন হুট করে আমার মেয়েকে ছেড়ে গেছিলে। ভবিষ্যতে যে তুমি আবারও ওভাবে আমার মেয়েকে ছেড়ে যাবে না তার কি নিশ্চয়তা আছে? মুহূর্তে রাজের মুখমণ্ডলে গম্ভীরতা এসে ভর করল। নিজের চলে যাওয়ার কারণটা চোখ বন্ধ করতেই ভেসে উঠল। চল শক্ত করে বলল,
আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি সবটা ছেড়ে চলে গেছিলাম মিস্টার ব্যানার্জি। আপনিই আমাকে বাধ্য করেছিলেন কোয়েলের লাইফ থেকে সরে যেতে। সেই সময় থেকেই আপনি ওর জন্য বড়লোক ছেলে খুঁজছিলেন, তাই আমি সেই খবর পেয়ে আপনার কাছে ওর হাত চাইলে আপনি আমাকে অপমান করেছিলেন। বলেছিলেন ওকে খুশি রাখার, ভালো রাখার মুরত নাকি আবার নেই। যদি আমি নিজেকে ওর জীবন থেকে না সরিয়ে দেই তাহলে আপনি ওকে নিয়ে চলে যাবেন অনেক দূরে, এতটা দূরে যে আমি ওর নাগাল আর কখনোই পাবো না, চোখের দেখাটাও নাকি দেখতে পারবো না। আপনি বলেছিলেন কোয়েলকে অর্জন করতে হলে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে, সাফল্য অর্জন করতে হবে, কিন্তু বিনা কারোর সাহায্যে, আর এই ব্যাপারে কাউকে কিছু না জানিয়ে। শুধুমাত্র এই জন্যই আমি আদিকেও কিছু জানাতে পারিনি মিস্টার ব্যানার্জি। ওদের দুজনকেই কষ্ট দিয়েছি আর নিজেও কষ্ট পেয়েছি, কিন্তু এর আমি এমনটা হতে দেব না। কোয়েল আমার ছিল, আমার আছে আর আমারই থাকবে। রাজ চুপ করে গেলে কথাগুলো বলে কিছুক্ষণ নীরব থেকে একটু দম নিয়ে বলল, আমি পেরেছি আমার কথা রাখতে। আমি সেদিন ওখানে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম আমি নিজেকে গড়ে তুলব, নিজের ভাগ্য নিজে তৈরি করব, নিজের ভাগ্য নিজে তৈরি করব কর্মের দ্বারা। এখন আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আমিও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মিস্টার ব্যানার্জি। অনেক চেষ্টা করেছিলেন আপনি আমাকে দমানোর, বাট আমি যেই জায়গায় কাজ করা শুরু করেছিলাম সব জায়গা দিয়ে আপনি আমাকে কাছ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, কিন্তু শেষ রক্ষে হয়নি। আল্লাহর ফেরেশতার মতো একজন এসে আমার পাশে দাঁড়িয়েছিল, আমার যোগ্যতা অনুযায়ী নিজের কোম্পানিতে কাজ দিয়েছিল। আমার মনে হয়েছিল আমি পারবো না, কিন্তু উনি আমার মনে সাহস জুগিয়েছিলেন যে আমি পড়াশোনাও করব আর এই কাজও করব। বয়স তো কম, তাতে কি হয়েছে, ঠিকই শিখে যাব। শিখতে হবে, কারণ আমাকে তো সাফল্যের সাথে সাথে নিজের ভালোবাসাকেও অর্জন করতে হবে। উনি এসবের পাশাপাশি আমাকে দিয়ে বিজনেসের কোর্স করানো শুরু করেছিলেন। আজ তারই কোম্পানির সব দায়িত্ব আমার। কারণটা জানেন? আমি দিনরাত পরিশ্রম দিয়ে কোম্পানিটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি এই 4 বছরে, যাতে আপনার সাথে কম্পিটিশন করতে পারি, সেটাও পেরেছি আমি। আপনার মেয়েকে খাওয়াতে পড়াতে যে কোনো ছেলেই পারবে, যে কোনো বড়লোকের ছেলে, কিন্তু ভালোবাসা দিয়ে রাজরানী করে রাখতে শুধু এই রাজই পারবে। রাজের শেষ কথাটা শুনে আশিস বাবু বেশ অনেকটা প্রশস্ত করলেন নিজের ঠোঁটজোড়া। রাজ যেটা দেখে কিছুটা অবাক হলো, কিন্তু এর চাইতে বেশি অবাক হলো যখন আশিস বাবু বললেন, হ্যাঁ রাজ, তুমি যা বলেছো একদম ঠিকই বলেছো। তুমি যাওয়ার পরে আমি তোমার খোঁজ রেখেছিলাম, যাতে তুমি যেখানে যেখানে কাজের জন্য যাবে সেখান থেকে জানো তোমাকে প্রত্যাখ্যান করা হয়। প্রত্যেকেই আমার কথা শুনছিল, তার কারণ ওরা অনেক বড় অঙ্কের টাকা পেয়েছিল এই কাজের জন্য। আসলে আমি চাইনি কোয়েলকে তোমার হাতে তুলে দিতে কখনো, তাই এসব। আশিসবাবু কথা শেষ করার পূর্বেই অনেক জোরে কাঁচ ভাঙার আওয়াজ পেলেন। রাজও সেই শব্দটা পেতেই উঠে দাঁড়িয়ে পেছন ফিরে তাকায়। এরপর রাজ ঘাবড়ে গেলেও আশিসবাবু নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকেন। একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলেন, ভেতরে আসতে পারো কোয়েল মা। রাজ আশিসবাবুর কথা শুনে আশিসবাবুর দিকে তাকিয়ে ভয় ভীতি চোখ নিয়ে কোয়েলের দিকে তাকায়। নিজের মনে মনে কিছু একটা ভেবে আশিসবাবুর দিকে আবারও তাকায়। মনে মনে বলে ওঠে, এটা ঠিক করলেন না মিস্টার ব্যানার্জি। সব ঠিক হতে যাচ্ছিল যখন, তাহলে কেন আবার সবটা শেষ করে দিলেন? এদিকে কোয়েল স্থিরভাবে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। সে নিজের ক্লাসের একটা বই বাড়িতে ফেলে যাওয়ায় ফিরে এসেছিল। যখন ঘরে যাচ্ছিল তখন মিতা দেবী বললেন যাতে আশিসবাবুর ঘরে চা আর একটা জুসের গ্লাস পৌঁছে দিতে। জুসের গ্লাসটা আশিসবাবুর অতিথির জন্য। ট্রে হাতে নিয়ে কোয়েল ঘরে ঢুকবে তার আগেই সে রাজের কণ্ঠস্বর শুনতে পায় আর দাঁড়িয়ে যায়। দরজাটাও খোলা ছিল, যাতে রাজের শরীরের পিছন দিকটা বসা অবস্থায় কোয়েল দেখতে পাচ্ছিল। কোয়েল দাঁড়িয়ে যায় সেই মুহূর্তে রাজের কথাগুলো শুনে। কহু, আমার কথাটা শোনো। কোয়েল নিজের হাত উঠিয়ে রাজকে থামার নির্দেশ দেয়, তারপর আস্তে আস্তে পিছিয়ে সিঁড়ি দিয়ে নেমে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাজ কোয়েলের পেছনে যেতে নিলে আশিসবাবু রাজের কাঁধে হাত রেখে আটকান আর বলেন, ওকে একা ছেড়ে দাও, আমার মেয়ে নিজেকে একা সামলাতে জানে। আপনি ওকে একা কিভাবে রাখতে হয় সেটা জানেন দেখেই ও নিজেকে একা সামলাতে জেনেছে, কিন্তু আমি ওকে আর একা থাকতে দিতে চাই না।
রাজও বেরিয়ে যায় বাড়ি থেকে, কিন্তু কোয়েলকে কোথাও খুঁজে পায় না। আদিত্যকে কল করলেও সে বলে কোয়েল নেই ভার্সিটিতে। রাজ হতাশ হয়ে ফিরে যায় নিজের বাড়ি, কারণ কোয়েল এখনো ওকে ব্লক করে রেখেছে সব জায়গা থেকে। 2 দিন পর, ঘটনাটার 2 দিন কেটে গেছে, কিন্তু এখনো আদিত্য বা মৌ, আশিসবাবু আর রাজের মধ্যে কি কথা হয়েছে এবং কোয়েল কি শুনেছে সে সম্পর্কে কিচ্ছু জানে না। আর না জানে রাজ কোথায় আছে। সেদিন যে রাজ কোয়েলের খবর নিয়েছিল সেটাই শেষ। এই 2 দিনে রাজের খোঁজ পায়নি আদিত্য, কিন্তু সেটার রাজের থেকে। অন্যের মাধ্যমে সে ঠিক রাজের খোঁজ বার করেছে, কারণ রাজকে জানাতে হবে কোয়েল মুম্বাই চলে যাচ্ছে। জানার মধ্যে এতটুকু জানে শুধু আদিত্য আর মৌ, তাই তারা রওনা দিয়েছে রাজের আস্থানের উদ্দেশ্যে। যে ঠিকানাটা পেয়েছো সেটা ঠিক তো আদি? আদি কথা বলতে বলতে থেমে গেল, কারণ ঠিকানা অনুযায়ী ওদের সামনে রয়েছে একটা বিল্ডিং কমপ্লেক্স, তাই বড় হবে, সাথে সুন্দরও। আদির মতো আমিও বেশ হতবাক হয়ে বসে আছি। রাজদা এখানে থাকে এত বড় আর সুন্দর একটা বিল্ডিং কমপ্লেক্সে? আমরা ভুল করছি না তো? আদি আর আমি কমপ্লেক্সে ঢুকে গাড়ি গ্যারেজে পার্ক করে লিফটে উঠে গেলাম। ঠিকানা অনুযায়ী 6th ফ্লোরে আসতেই একটা দরজার নেম প্লেটে দেখলাম রাজদার নাম। আদি গিয়ে ডোরবেল বাজাতেই একজন দরজাটা খুললো। আমি রাজের বেস্ট ফ্রেন্ড হই, আদিত্য ব্যানার্জি। ওর সাথেই দেখা করতে এসেছি। আদি আর আমি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই ডাইনিং রুমে কাকাইকে রাজদার সাথে বসে থাকতে দেখে অবাক হয়ে গেলাম। আমাদের মতো ওরাও আমাদেরকে দেখে অবাক হয়ে উঠে দাঁড়ালেন। ওহ শ্বশুরমশাই, আপনি সবসময় আমাকে এভাবে ফাঁসিয়ে দেন কেন বলুন তো? আশিসবাবু রাজের কথা শুনে রাজের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে যান। যা দেখে রাজ বেগমের মতো সেদিকেই তাকিয়ে থাকে। রাজ মনে মনে এখন ভাবছে আদিত্যকে কি বলবে। এটা তো নিজস্ব ফ্ল্যাট? না তো, আমি ভাড়া থাকি। আমি রাজদার কথা শুনে হেসে দিলে আদি আমার দিকে রাগী চোখে তাকায়, যা দেখে আমি চুপ করে যাই। কাকাই কেন এসেছিল এখানে? রাজদা আদির কথা শুনে সোফায় আরাম করে বসে বলে, ঘোড়ার মতো দাঁড়িয়ে না থেকে বস। আর তোর কাকাই কেন এখানে এসেছিল সেটা তোর কাকাকেই জিজ্ঞেস করিস। আমার মতো গরিবের বাড়িতে ওনার পায়ের ধুলো পড়েছে, ঠিক কী কারণে সেটা উনিই বলতে পারবে। যাই হোক, কি বলবি বল। আর ধুর, তোকে জিজ্ঞেস করে লাভ নেই। বৌদি কি খাবে বলো? রাজ, তুই এতটা রিল্যাক্স হয়ে কিভাবে বসে আছিস? তুই জানিস কোয়েল মুম্বাই চলে গেছে? রাজের পাশে বসে, হ্যাঁ, তো তুই আমাকে বাসি খবর দিতে এসেছিস? হ্যাঁ, গেছে তো ভালো করেছে, একটু হাওয়া খেয়ে আসুক, এতে হাওয়া বদল হবে আর খাওয়াও হবে। শামু কাকা, 2 স্ট্রং কফি আর একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো। এবার তো আমিও অবাক হয়ে যাচ্ছি আদির সাথে সাথে। রাজাদার ব্যবহার দেখে আমি আর আদি একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলে রাজাদা নিজের ফোন নিয়ে বসেন। আমি আর আদি সেই ফাঁকে একবার চারিপাশটা দেখে চোখ বুলিয়ে নিলাম। বেশ সুন্দর করে সাজানো চারিদিকটা। ইতিমধ্যে কফি আর কোল্ড ড্রিঙ্ক এসে গেলে রাজাদা কফি মগ হাতে নিয়ে ফোনের দিকে তাকিয়ে বলে, বাড়ি ফিরে লাগেজ প্যাক করে ফেলো, আজ সন্ধ্যায় ফ্লাইট মুম্বাই যাওয়ার। রাজাদার কথা শুনে আমি আর আদি খুশি হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলে হাসলে রাজদাও আমাদের দিকে তাকিয়ে হাসে, কিন্তু রাজদার মুখটা বেশ শুকনো লাগছে। তার মুখে হাসিটা দেখে বেশ ভালোই লাগছে এখন। আগে তো কোয়েলের কাছে পৌঁছাই, তাহলেই তো সবটা জানা যাবে। আপনার মেয়েকে খাওয়াতে পড়াতে তো যে কোনো বড়লোকের ছেলেই পারবে, কিন্তু ভালোবাসা দিয়ে রাজরানী করে রাখতে শুধুমাত্র এই রাজই পারবে। মুম্বাইয়ের একটা বেশ বড় অ্যাপার্টমেন্টের মাঝামাঝি ফ্লোরে অবস্থিত নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে কোন কথাটা মনে মনে আওড়াচ্ছিল। নিচে রোজগারের দ্বারার সে তার মাকে এখানে রেখেছে যাতে আশিসবাবু ওনার নাগাল না পায়। দরজায় ঠক ঠক শব্দ পেয়ে পিছন ঘুরল। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলেই সে আবার ব্যালকনিতে চলে আসতে নিলে তার হাত পেছন থেকে টান অনুভব করে। সে পেছন না ফিরে নিচের জায়গায় স্থির হয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। আমি জানি অভিমান করে আছো তুমি আমার উপরে, কিন্তু এখনো অনেক কিছু জানা বাকি আছে তোমার। আরো কি কি তুমি আমার থেকে লুকিয়ে গেছো রাজ, বলবে আমাকে? বলার জন্যই তো এখানে এসেছি আমরা। মিস্টার ব্যানার্জিকে এখানে কেন নিয়ে এসেছো? এটা আমার আর আমার মায়ের ফ্ল্যাট। আমার থেকে পারমিশন না নিয়ে তুমি ওনাকে এখানে নিয়ে আসতে পারো না। আমার কথাটা যদি পুরো শোনো তাহলে তোমার এই মনোভাব নিমেষেই দূর হয়ে যাবে। উনি তোমার বাবা কোয়েল,
আর এভাবে ওনাকে দূরে সরিয়ে রাখাটা ঠিক হচ্ছে না। এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি এটা বলছো রাজ? হ্যাঁ, কারণ ফ্ল্যাশব্যাক। আগের দিন আমাকে নিজের ঘরে ডেকেছিলেন, আর আজ নিজে আমার বাড়িতে এসেছেন। কি ব্যাপার মিস্টার ব্যানার্জি, আরও কিছু কি বলা বাকি আছে? বলা তো বাকি আছেই, কিন্তু তার সাথে আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে। আমার কাছে রিকোয়েস্ট? ঠিক শুনছি তো আমি? আশিসবাবু মাথা নুইয়ে ফেললে রাজের মনেও কিছু প্রশ্নের সঞ্চার হয়। তৎক্ষণাৎ রাজ জিজ্ঞেস করে বসে, টিনাকে দিয়ে আপনি আমার কুহুর মধ্যে ভুল বোঝাবুঝি করার চেষ্টা করেছিলেন, তাই না? ঠিকই ধরেছো, কিন্তু এর পেছনে একটা অন্য কারণ আছে। শুনি, কি এমন কারণ? রাজ বেশ ঠান্ডা মাথায় কথা বলছে আশিসবাবুর সাথে, যেটাতে আশিসবাবু একটু অবাকই হচ্ছেন। উনি ভেবেছিলেন রাজ হয়তো উত্তেজিত হয়ে পড়বে প্রশ্নের উত্তরটা শুনে, কিন্তু না, রাজ তো একদম শান্ত হয়ে বসে আছে। বেশি কিছু না ভেবে উনি বলতে শুরু করলেন, এটা সত্যি যখন প্রথম তুমি আমার কাছে কোয়েলকে বিয়ে করতে চেয়েছিলে, তখন আমি একটুও খুশি হইনি। আমি ভেবেছিলাম তুমি কি ওকে আদৌ ভালোবাসো? হতেই পারে এটা তোমার আবেগ, আর ভালো না বাসলে তো খুশিও রাখতে পারবে না। তাই আমি তোমাকে ওর জন্য নিজেকে প্রমাণ করতে বলি। এতে দুটো দিকের সত্যতা যাচাই করা হতো। এক, তোমাদের দুজনের প্রতি দুজনের ভালোবাসা কতটা সত্যি, আর দুই, তোমাদের সম্পর্কে ঠিক কতটা জোর আছে। আচ্ছা, তো কি প্রমাণ পেলেন? তোমাকে যখন আমি অক্লান্ত পরিশ্রম করতে দেখেছিলাম শত বাধা আসার পরেও, তখন তোমার ব্যাপারে ভাবা বন্ধ করে কোয়েলকে নিয়ে ভাবতে শুরু করি। ওর জন্য ইচ্ছা করেই বিয়ের সম্বন্ধ আনতাম, এটা দেখার জন্য ও কি বলে। কোয়েল যখন একটার পর একটা সম্বন্ধ নাকচ করতে থাকলো, তখন আমিও থেমে যাই আর তোমার ফেরার অপেক্ষা করতে থাকি। আমি জানতাম তুমি ফিরে এসে কোনো না কোনোভাবে কোয়েলকে মানাবে। এত পরিশ্রম তো ওর জন্যই করেছিলে। আর ঠিক সেই বুঝেই আপনি আমাদের আলাদা করার জন্য টিনাকে ইউজ করলেন, তাই তো? তোমাদের আলাদা করার জন্য না, তুমি নিশ্চয়ই জানো কোয়েলের ট্রাস্ট ইস্যু আছে। যদিও সেটা আমার জন্যই, তাও জানো তো? হ্যাঁ, প্রথম থেকেই। আমিও তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা করিয়েছিলাম খুবই সহজ একটা বিষয় নিয়ে, যেটা নিয়ে সামান্য ভাবলেই হয়তো বোঝা যাবে। আমি এটাই দেখতে চেয়েছিলাম তোমার সাথে টিনার কিরকম সম্পর্ক, তুমি টিনাকে কি চোখে দেখো, আর কোয়েল তোমাদেরকে একসাথে দেখে কেমন রিয়েক্ট করে। মাথা ঠান্ডা করে বিষয়টা নিয়ে ভেবে দেখে, নাকি তোমাকে দূরে ঠেলে দেয় অবিশ্বাস করে। এমনটা করতে গিয়ে আমি আবারও তোমার ওর প্রতি ভালোবাসা আর তোমার বুদ্ধির প্রমাণ পাই। জানো, আমি তখন খুব ভেঙে পড়ছিলাম যখন জানতে পেরেছিলাম তুমি নিজে থেকেই টিনাকে কাছে টেনে নিয়েছো, আর কোয়েলকেও সেসব দেখে তোমাকে দূরে ঠেলে দিয়েছো। প্রথমবারের মতো মনে হচ্ছিল জিতে গিয়েও হয়তো হেরে গেলাম, কিন্তু টিনা যখন পরে আবার ফোন করে জানালো যে তুমি ইচ্ছা করেই প্ল্যান বুঝতে পেরে উল্টো প্ল্যান করেছিলে, তখন বেশ আনন্দই পেয়েছিলাম। কিন্তু আমার এই প্ল্যানের সাথে পরেশ বা সৌভিকের প্ল্যানের কোনো যোগসূত্র ছিল না। আপনি এগুলো সেদিন কেন বললেন না? আপনি তো আমাদের ভালোর জন্যই এমনটা করেছিলেন। কোয়েল এগুলো শুনলে এভাবে আপনাকে ভুল বুঝে চলে যেত না মিস্টার ব্যানার্জি। রাজ উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালে আশিসবাবু হেসে উঠে দাঁড়ালেন। রাজের দোকানে নিজের হাত রেখে বললেন, আমার ধারণা সব সময় ভুল প্রমাণ করাই হয়তো তোমার কাজ। আমি ভেবেছিলাম টিনার বিষয়ে আমার হাত ছিল জেনে তুমি রিয়াক্ট করবে, এখন দেখছি সবটা জেনে আমার ভালোর জন্য তুমি রিয়াক্ট করছো। এটা কোনো হাসির বিষয় নয় মিস্টার ব্যানার্জি। এখন আমি বুঝতে পারছি আপনি কেন আমাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন। আপনি আমাদের কথাগুলো রেকর্ড করেছিলেন, তাই না? কিন্তু কোয়েল নিজেই এসে পড়ায় সেটা বুঝে গিয়েছে। আপনি ইচ্ছে করে আমাকে উস্কিয়েছেন যাতে আমি সবটা স্বীকার করি, আর কোয়েল সেটা শুনতে পায়। তাহলে এইগুলো কেন বললেন না মিস্টার? আহা বাবা, এবার থেকে বাবা বলে ডাকবে। আমি চাইনি কোয়েল পুরো বিষয়টা জানুক। এসব জানিয়েও হয়তো আমি কখনোই ওর মনে জায়গা করতে পারবো না, তাই না জানানোই ভালো। শুধু আমার একটাই রিকোয়েস্ট তোমার কাছে, তুমি আমাকে ওর কাছে নিয়ে যাবে। ও মুম্বাইতে রয়েছে, ওর সাথে ওর মাও। নিয়ে যাব, আমি নিয়ে যাব আপনাকে। আপনি জানেন আপনি কোয়েলের কাজ অনেকটা সহজ করে দিয়েছেন। মানে কোয়েলও একটা সুযোগ খুঁজছিল আমার কাছ থেকে আমার চলে যাওয়ার কারণটা শোনার জন্য। আপনি বিয়ের কথা বলায় ও রাজি হয়েছিল, যাতে আমি এই শুনে ওকে গিয়ে সবটা বলি। আচ্ছা, তোমার ফেরার পর পরেশ আমাকে ব্ল্যাকমেল করেছে, তাই না? হ্যাঁ, উনি এটাই বলতেন
যে আমি বাড়াবাড়ি করলে আপনাকে জানিয়ে কোয়েলকে আমার থেকে দূরে করে দেবেন, কিন্তু আমার মনে হয় উনি আপনার প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছিলেন, তাই সেদিন সৌভিককে পাঠিয়েছিলেন। আচ্ছা, তোমার ফেরার পর পরেশ তোমাকে ব্ল্যাকমেল করেছে তাই না? আমারও তাই মনে হয়। যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তুমি যদি সেদিন আমার প্ল্যান বুঝে অভিনয়টা না করতে, তাহলে হয়তো এই সৌভিক কখনো উচিত শিক্ষা পেত না, আর কোয়েলও নিজের ভুল বুঝতে পারতো না। কোয়েল নিজের ভুল আগেই বুঝেছিল মিস্টার বাবা। ও বুঝে আমার কাছে আসবে তার আগেই সৌভিক এসে ওকে আটকে দেয়। আপনার এই কাজের জন্য ওর মন থেকে এই ট্রাস্ট ইস্যুটা একটু হলেও দূর হয়েছে। ও বুঝতে পেরেছে সবসময় চোখের দেখা সত্যি হয় না। আপনি আমাদের সম্পর্কে বিশ্বাসের প্রমাণ নিতে গিয়ে ভালোই করেছেন। রাজের কথা শেষ হলে আশিসবাবু মলিন হেসে বিড়বিড় করতে শুরু করলেন। এটা যদি কারো আগে পারতাম, তাহলে হয়তো মেয়েটাকে হারাতাম না, আর নাই ওর। আপনার বাইরে কোনো রকম কোনো সম্পর্ক ছিল না, তাই না? রাজের প্রশ্নে আশিসবাবু বেশ চমকে ওঠেন। সেটা দেখে রাজ হাসলে আশিসবাবু আমতামতা করতে লাগলেন। রাজ আশিসবাবুকে বসিয়ে বলল, আমিও একজন বিজনেসম্যান বাবা। এরকম অনেক সময় হয়, অন্য কোম্পানি নিজেদের লাভের জন্য আমাদের বদনাম করতে চায়। এতে ওরা প্রজেক্টও পাবে বড় কোম্পানির সাথে, আর আমাদের দুর্নামও হবে। আপনার সাথেও এটাই হয়েছিল, শুধু আপনি সঠিক সময় বুঝতে পারেননি, আর সেই সময় হয়তো আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল, তাই আন্টির সাথে খারাপ ব্যবহার করেছিলেন। ঠিক বললাম তো? তুমি এসব কি করে? তোমার সাথেও কি হয়েছে? আমার সাথেও এমন হয়েছে। একটা মেয়ে আমাদের কোম্পানিতে আমার পিএ হয়ে এসেছিল। সব সময় আমার কাছাকাছি থাকার চেষ্টা করত, যেটা আমার ঠিক লাগেনি। তাই আমি ওরকে আমার কাছাকাছি থাকার সুযোগটা কাজে লাগিয়েই ওর ব্যাপারে খবর নেওয়া শুরু করি। জানতে পারি ও আমাদের রাইভাল কোম্পানির হয়ে কাজ করছে, আর আমার কাছাকাছি এসে ইনফরমেশন লিক করার চেষ্টা করছিল চলতি প্রজেক্টের। আসলে কি বলুন তো, আমার সারা হৃদয় আর মস্তিষ্ক জুড়ে একজনারই বসবাস। তাই আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলা তো দূর, সংস্পর্শে যেতেও 7 বার ভাবি। আশিসবাবু রাজের 2 হাত ধরে তুলে দাঁড় করালেন। তারপর রাজকে জড়িয়ে ধরলেন, যাতে রাজ অবাকের সাথে খুশিও হলো। আমার মেয়েটাকে সারা জীবন নিজের রাজরানী করে রেখো। আমি তাহলে আজ আসি। আদিকে এসব বিষয়ে জানিও না প্লিজ। ঠিক আছে। রাজের কথা শেষ হতেই কলিং বেল বেজে ওঠে, আর আদিত্য মমিতা সেখানে প্রবেশ করে। ফ্ল্যাশব্যাক এন্ড। কোয়েলের সব শুনে চুপচাপ নিচের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে। রাজ কোয়েলের চোখ মুছে কোয়েলকে বুকে টেনে নিতেই কোয়েল রাজের বুকে মাথা রেখে ফোঁপাতে শুরু করে। কিছুক্ষণ পর, তুমি ইচ্ছে করে আমাকে বা দাওয়া ভাইকে আগে থেকে কিছু জানাওনি তাই না? ভেবেছিলে ওনার সাথে কথা বলে নিজেই সবটা মিটিয়ে নেবে? হ্যাঁ, আমি চাইনি তুমি আরও দূরে সরে যাও মানুষটার থেকে, কিন্তু উনি চেয়েছেন তোমাকে সবটা জানাতে। আমি পুরো বিষয়টা না জানলেও তুমি আর মা যে ওনাকে ভুল বুঝেছিলে এটা ঠিক জানতাম। এত মহান হতে কিন্তু তোকে কেউ বলেনি রাজ। রাজ দরজার কাছ থেকে আদিত্যের গলার স্বর পেল। সেও সবটা শুনেছে। দরজা লক না করায় সেটা ওর কথা শুনেই রাজ বুঝতে পারল। আদিত্য রাজের কাছে এলে রাজ আদিত্যের কাঁধে হাত রেখে বলে, আমি চাই সবটা ঠিক হয়ে যাক আদি। এখন আর কোনো মনোমালিন্য না রেখে সবটা মিটিয়ে নেওয়াই বেটার। বাই দ্য ওয়ে কুহুজান, তোমার ওই সেকেন্ড হ্যান্ড উড বি হাজব্যান্ড কোথায়? রাজের প্রশ্ন শুনে কোয়েল একটা ঢোক গেলে। আদিত্য আর মমিতা কিছু বুঝতে না পেরে একসাথে জিজ্ঞেস করে ওঠে, মানে? বাবা কি মেল! যাই হোক, মানেটা হলো যার সাথে তোর বোন বিয়ে করবে বলে রাজি হয়েছে সে অলরেডি একজনের উঠবে, তাই সেকেন্ড হ্যান্ড বললাম। আসলে ও প্ল্যান করেছিল আমার থেকে কথা বার করবে, আর আমি ঠিক ওর বাবাকে রাজি করিয়ে নেব। সো ওকে বিয়ে করতে হবে না, তাই রাজি হয়েছিল। এর উপর যখন দেখল ওরই চেনা বন্ধু যার সাথে একটা ডান্স কম্পিটিশনে আলাপ হয়েছিল, তখন ও আমাকে আরও একটু জ্বালানোর ফোন দিয়ে এঁটে ফেলল। তাই জন্যই তোদের রিসেপশনের দিন চিপকে ছিল। রাজ শেষের কথাটা কোয়েলের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। দাঁতে দাঁত চেপে বললে কোয়েল ঘাবড়ে গিয়ে আমতামতা করে বলে, কোথায় চিপকে ছিলাম? তোমরা ঝগড়া পরে করবে, এখন ডাইনিংয়ে চলো, কাকাই আর কাম্মা অপেক্ষা করছে। ডাইনিং রুমে এসে ওরা সবাই উপস্থিত হলে আশিসবাবু আর মৃন্ময় দেবীর মুখে হাসি দেখলে সবাই অবাক আর খুশি দুটোই হয়।
ওরা বুঝতে পারে আশিসবাবু মৃন্ময়ী দেবীকে সবটা বুঝিয়ে বলার ফলে ওদের মাধ্যমে মিটমাট হয়ে গেছে। আশিসবাবু এবার একটু ইতস্তত বোধ করতে করতে কোয়েলকে জিজ্ঞেস করল, আমি কি এবার তোমাদের সাথে থাকতে পারি? কোয়েল সবার দিকে গম্ভীরভাবে তাকিয়ে মাথা নামিয়ে নিলে সবাই বেশ চিন্তায় পড়ে যায়। তোমার ইচ্ছা বাবা। আশিসবাবু কোয়েলের মুখ থেকে বাবা ডাকটা শুনে আপ্লুত হয়ে রাজের দিকে তাকালে রাজ একটা চোখ টিপ দিয়ে হাসে। আশিসবাবু ওদের দিকে এগিয়ে গিয়ে কোয়েলকে জড়িয়ে ধরলে কোয়েলও ওনাকে সরি বলে। এরপর উনি কোয়েলের হাত রাজের হাতের উপর রেখে রাজকে বলে, আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আগে যেমন নিজের কথা রেখেছো, এবার সারা জীবন নিজের কথা রাখতে হবে। আমার মেয়েকে নিজের রাজরানী করে রাখতে হবে। পারবে তো? রাজ আশিসবাবুকে ডেকে বলে, পারবো। আশিসবাবু হেসে চলে যেতে নিলে, ও শ্বশুর মশাই, এত আনন্দে কালকের ফ্লাইট বুক করতে ভুলবো না জানো। চটপট আমাদের দুজনের ফ্লাইটটা বুক করে নিন। কিসের ফ্লাইট? আমার আর মৌয়ের জন্য? আচ্ছা, রাজদা আমাদের রিসেপশনে গিফট হিসেবে নর্থ সিকিমের ট্রিপ বুক করে দিয়েছে। ওটা তো বুক করা, এটা হলো আমার নেক্সট প্রজেক্ট, যেটা শ্বশুর মশাইয়ের সাথেই। উনি চাইলেন বলেই তো তোদের রিসেপশনে এন্ট্রিটা মারতে পেরেছি। আঙ্কেল এখন বাইরে রয়েছেন, ওনার বাইরের কোম্পানিগুলো সামলাচ্ছেন, আর এখানকার কোম্পানি প্রজেক্ট সামলানোর দায়িত্ব হচ্ছে আমার। বাহ, তাহলে সেই খুশিতে আপনিও একটু প্রেম করুন, আমাদেরকেও করতে দিন। যা বাবা, ভুল কি বললাম? তোমাকে তো আমি, দাঁড়াও দেখাচ্ছি তোমার মজা। কোয়েল ফুলদানি হাতে নিতেই রাজ এদিক ওদিক দৌড়াতে শুরু করলো। এদের কাণ্ড দেখে সবাই হাসছে, এদিকে রাজও হাসছে আর দৌড়াচ্ছে। একটা সময় রাজ ইচ্ছে করে কোয়েলের ঘরে ঢুকে যায়, আর কোয়েল ঘরে ঢুকলে কায়দা করে দরজা লক করে দেয়। দরজা লক করলে কেন? ওই যে বললাম প্রেম করব। রাজ একটানে কোয়েলকে নিজের কাছে টেনে নেয়, কোয়েলকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওই ঠোরঝোড়ায় নিজের অধীনে নিয়ে নেয়। 7 বছর পর। ও পিপি, তোমাতে কি সুন্দর লাগছে। তাই নাকি তিতির সোনা? আমাকে সুন্দর লাগছে? পছন্দ হয়েছে তোমার? খুব। কিন্তু তুমি কি আমাদের ছেলে চলে যাবে? তিতিরকে জড়িয়ে ধরে, যেতে তো আমাকে হবেই তিতির সোনা, বাট পিপি কথা দিচ্ছে পিপি মাঝে মধ্যেই তিতির সোনার সাথে দেখা করবে, এত এত চকলেট দেবে আর আদর করবে। প্রমিস? পাক্কা প্রমিস। কোয়েল, তুই এবার ওদেরকে প্রশ্রয় দেওয়া বন্ধ কর। তুই বন্ধ করলেই রাজদা বন্ধ করবে। উফ, থাম তো, খালি চিল্লাস তুই। যা আরেকজনকে নিয়ে আয়। তোর সাজ তো কমপ্লিট, আমি যাচ্ছি, দেখি আমার জন্য আবার কি করছে, আদৌ সামলাতে পারছি কিনা। মৌমিতা নিজের ঘরে ঢুকে দেখলো আদিত্য তাদের ছোট্ট ছেলেকে কুর্তা পাঞ্জাবি পরিয়ে দিয়ে বিছানায় বসিয়ে রেখেছে, আর নিজে হাঁটু গেড়ে বসে জুতো পরাচ্ছে। মৌমিতাকে দেখতেই ছেলেটি আস্তে করে নেমে ছুটে এসে মৌমিতার পা জড়িয়ে ধরলে মৌমিতা নিচে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে তাতাই? পিপি চলে যাবে? আমি যেতে দেবো না পিপিতে। পিপি বলেছে মাঝে মধ্যেই তাতাই আর তিতির সোনার সাথে দেখা করে অনেক আদর করবে আর এত এত চকলেট দেবে, তাই মন খারাপ করতে না, ঠিক আছে? সত্যি? একদম সত্যি। তাতাই মৌমিতাকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলে আদিত্য মৌমিতার কাছে এসে বলে, ওদের দুজনের খেলার সাথে এনে দিলে মনে হয় ওরা আর ওর পিপিকে অত মিস করবে না, তাই না? খেলাল তাতি? চুপ, এসব কিচ্ছু হবে না। আদিত্য হেসে ঠোঁটে আঙুল রেখে ইশারা করলে মৌমিতার চোখ রাঙায়। সেই দেখে আদিত্য মুখ ভার করে নিলে মৌমিতা মৃদু হেসে তাতাইয়ের মাথাটা নিজের কাঁধে চেপে ধরে আদিত্যের কাছে এগিয়ে ওর ঠোঁটের ঠোঁট ছোঁয়ায়। তৎক্ষণাৎ সরে এসে বলে, বিয়ের লগ্ন শুরু হবে, তাড়াতাড়ি কোয়েলের ঘরে যাও, পিটি ধরতে হবে তো। মৌমিতা হেসে বেরিয়ে যেতে নিলে আদিত্য মৌমিতার হাত টেনে বাধা দিয়ে মৌমিতার কপালে ঠোঁট ছোঁয়ায়, আর তাতাইয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে কোয়েলের ঘরে চলে যায়। তাতাই আর তিতির, ভালো নাম আদ্রিস এবং আদ্রিসা। আদিত্য আর মৌমিতার জমজ ছেলে মেয়ে, বয়স মোটে 2 বছর। মৌমিতার 23 বছরে MA কমপ্লিট হওয়ার পরপরই জানতে পারে সে মা হতে চলেছে। এদিকে কোয়েল নিজের MA কমপ্লিট করে নিজের পায়ে দাঁড়ায়, এটা ভালো জায়গায় জব করে। আর রাজ নিজের ব্যবসার আরও উন্নতি করার পর বিয়ের সিদ্ধান্ত নেয়।
আদিত্য এখন নিজের বাবার ব্যবসাটা পুরো সামলাচ্ছে, সেই সাথে নিজের ব্যবসাও আছে। নিজের স্বপ্ন পূরণ করেছে সে। আশিস বাবুর সাথে কোয়েল এবং মৃন্ময়ী দেবীর দুজনের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। বরং এখন সব থেকে ভালো আছেন মৃন্ময়ী দেবী আর আশিস বাবু একসাথে। আজ রাজ ও কোয়েলের শুভ বিবাহে সবাই যেমন একত্রিত হয়েছে, আপনারাও এসে যোগ দিন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই গল্পের ইতি টানলাম।